দিল্লির যন্তর মন্তরের ঘটনায় সোনাম ওয়াংচুকের অনশন পর্ব, নিটের প্রশ্ন লিক নিয়ে নাকি তার অনশন। যে নিট পরীক্ষা প্রশ্ন লিক হওয়ার পরে বিপুল পরিমাণে তদন্ত ধরপাকড় হওয়া, সরকারের পদক্ষেপ নেওয়া, 43 জন এনটিএ আধিকারিককে বহিষ্কার করা বা টার্মিনেট করা সমস্ত বিষয় থেকে, পরবর্তীতে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া, কঠোরতম শাস্তির জন্য সুপারিশ করা এবং লোকসভায় এবং রাজ্যসভায় এই প্রশ্ন লিক নিয়ে বিল আইন তৈরির প্রতিশ্রুতি দেওয়া, এই সমস্ত কিছু হওয়া, সোনাম ওয়াংচুকের সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া, তার স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে, যেটা দিল্লি হাইকোর্টের রায়ই ছিল। সেই রায়তে একটা কথা বলা ছিল যে তিনি তার পছন্দ মতো চিকিৎসালয়কে বেছে নিতে পারবেন। এখন সেইখান থেকে আবার সুড়সুড়ি শুরু হয়েছে, আবার উস্কানি শুরু হয়েছে। কিভাবে সেটা এই এপিসোডে আপনাদেরকে দেখাবো। কিন্তু তৎপরবর্তীতে এই আরশোলাদের আন্দোলন, এই আরশোলাদের দেশ বিরোধী সঙ্গে যে দেশ বিরোধী শক্তি, তার মদত এবং দেশ বিরোধী শক্তির বাইরের পররাষ্ট্র থেকে কি পরিমাণ মদত, সেইটা যখন পরতে পরতে খুলে যাচ্ছে চোখে দেশের মানুষের কাছে, সমস্ত কিছু যখন ওপেন হয়ে যাচ্ছে, দেশের মানুষ চিনতে পারছে, বুঝতে পারছে এটা নিটের আন্দোলন ছিল না, এটা ছিল এক প্রকার ওই নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিয়ে আলোড়ন তৈরি করে দেওয়ার মতো বিষয়। তারা ভুলে গেছিল যে এটা ভারতবর্ষ, এটা ওই দেশগুলো নয়। সেইগুলো যখন দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন সেখান থেকেই আবার জাল বোনা শুরু হচ্ছে। যদিও এদের পরিণতি খুব স্বাভাবিকভাবে বোঝাই যায়, যেখানে সোনাম ওয়াংচু নিজেও বলেছিলেন যে যারা শান্তিপূর্ণ আন্দোলনকারী তাদের যেন ছাড় দেওয়া হয় এফআইআর থেকে, কিন্তু যারা অশান্তিটা করেছেন, ভাঙচুরটা করেছেন, তাদের দেশের আইন মোতাবেকই কঠোরতম ব্যবস্থার জন্য প্রস্তুত হচ্ছে সরকার। কিন্তু এর পিছনে আবার কি হতে চলেছে সেটাই তো এই এপিসোডে দেখব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সদ্য গতকালই সোনাম ওয়াংচুর অনশন তুলে নেওয়া এবং সেই অনশন তুলে নেওয়ার ঠিক পরে পরে জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, এই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অভিজিৎ দীপক দলের বা ওই ককরোচ পার্টির তাদের যে প্রতিনিধিদের যে মিটিং হয়, সেই মিটিংয়ে তাদের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয় ভাবনা চিন্তা করা হচ্ছে। এখন এইটার সঙ্গে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে পরিমাণ এফআইআর এর কথা তারা তুলে নেওয়ার কথা বলেছিল, সোনাম ওয়াংচু কিন্তু সেখানেও স্বীকার করেছিলেন যে যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে তাদের কথা। ওদিক থেকে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু চাপ বাড়ছিল। যে পরিমাণ মেট্রো স্টেশন দিনের পর দিন এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারভেনশন করবেন বলে এক প্রকার জানান দিয়েছিল। এবার আসুন, ঠিক এই রকম পরিস্থিতিতে যখন পুরো ব্যাপারটা মিটে গেছে বলে মনে হচ্ছে, ঠিক সেই সময় দিল্লির তরফ থেকে ওই আরশোলার দলেদের তরফ থেকে জানানো হয় যে ওখানকার ফ্লপ সিনেমা সেটা সারা দেশব্যাপী রিলিজ করানো হবে। আর রিলিজ করানো হবে মানে কি, শুক্রবার করে নতুন সিনেমা রিলিজ হতো না বা হয় না, শুক্রবার করেই তো নতুন সিনেমা রিলিজ হয়। আর গতকাল ছিল শুক্রবার, আর সেই শুক্রবার এত মজা তারা পেল যে শুক্রবার বলে পশ্চিমবঙ্গে কলকাতার হলগুলোতে যেরকম হতো সেরকম কলকাতায় সেই আরশোলা সিনেমার উদ্বোধনী শো শুরু হয়ে গেল। তার পরিণতি ঠিক কি হয়েছে, সাংবাদিকদের হেনস্থা করা থেকে, তাদের মারধর করা থেকে যা যা কিছু হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা তো গত এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সমস্ত বিষয়টা জানিয়েছি এবং নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রী ছুটে গেছেন, সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং
তিনিও সেই বলেছেন এই শুক্রবার সিনেমা রিলিজের কথা। এবার আসুন যে আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নজিরবিহীনভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সেটা শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব যে একটু পিছনের এপিসোডগুলো আপনারা দেখে নেবেন। এবার আসুন তাদের মূল দাবিগুলো, যে অন্যতম দাবি শিক্ষামন্ত্রী মানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সেই ইস্তফা হয়ে গেল। এই ইস্তফা নিয়ে নানা মুনির নানা মত আছে যে মোদী সরকার কি এটা ঠিক করলো, মেনে নেওয়া হলো, আপোষ করে নেওয়া হলো, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে। শুধু দর্শকবৃন্দ খেয়াল করে দেখুন, আজ সকাল থেকেও ওই আরশোলাদের দলের, বলা ভুল, তাদের সঙ্গে যত দেশ বিরোধী চক্রান্ত, যত টুকরে টুকরে গ্যাংয়ের যত দল, তাদের ডিফারেন্ট পরিকল্পনা যে ছিল সেটা ভুলে গেলে চলবে না। তার কারণ এই সোনাম ওয়াংচু গতকাল থেকে তার নামে রাত্রি থেকে একটা ভিডিওকে ভাইরাল করা হলো। সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে তিনি হসপিটাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, পুলিশে হস্তক্ষেপ করছে, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে কাউন্টার করে হসপিটাল কর্তৃপক্ষ তারা জানিয়ে দিল যে ওটা হচ্ছে 21 তারিখের ভিডিও, নতুন ভিডিও, এই নতুন বলে বার করে একটা নতুন পার্সপেক্টিভ তৈরি করবার চেষ্টা চলছে। শুধু দর্শকবৃন্দ ভিডিওটার অল্প অংশ আপনাদেরকে আগে দেখিয়ে নিই, চলুন। Ask them to arrest me. I'm a free citizen. Ask them to arrest me. Yeah, arrest me. Yes, arrest me. What is this giving me for 3 hours here on 25th day of my hunger? You all are harassing me. Not harassing you. Yes, you. If I die of stress, it will be your responsibility. What does ऑर्डर it नंबर want? देके आप लोगों को बदतमीजी कर रहे हो, ऑर्डर देके आप, हाँ? Please open. I'm going. Arrest me if you want. Bloody third class people. आप जबरदस्ती क्यों बांध कर रहे हैं? Shameless people. This is government or this is a butcher? वो अभी अपने हॉस्पिटल का Please step aside. Arrest me if you want. You are a doctor or a butcher. This is what you do on the 25th day. Order चाहिए. Ask your doctors. I wanted You to take go 10 hours to gratitude, give. uplifting your, whatever honor left. But now I'm sorry to say I'm having to leave with this comment. You're the worst institution affected by these people. You have sold your soul. See, they You have sold your ये soul. बंद कर रहे हैं। এবার ভাবুন, এর ঠিক পরে পরে আবার একটা ভিডিও প্রকাশ করা হলো। সেখানে ভাবুন, গতকালকে যে সোনাম ওয়াংচু হাসি মুখে প্রায় আলিঙ্গন করার মতো করে জেপি নাড্ডাজির হাত থেকে ফলের রস খেয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রশংসা করে অনশন ভঙ্গ করলেন, যেখানে তার নিজের সঙ্গীরাও দাঁড়িয়ে তাকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেছিলেন, যেখানে তিনি আবেদন করেছিলেন কোনো ধরনের ভায়োলেন্সকে তিনি সমর্থন করেন না। আমাদের নিজস্ব মানুষের ভাষার এপিসোডে সেই জিনিসগুলোকে একদম বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরেছি, তার বক্তব্য সহ কি কি ঘটনা সেখানে ঘটেছিল, এবং সেখানে মেনশন করেছিলাম তিনি বিশেষ কোন কোন কথা সেখানে বলছেন। তা সেখানে তিনি অলমোস্ট যা বলেছিলেন সেটার মানে দাঁড়ায় যে তার হাত থেকে ওই আন্দোলনটা হাতছাড়া হয়ে গেছিল, আর ওই ভায়োলেন্স সেটা তার উদ্দেশ্য ছিল না, এছাড়া উপায়ই বাকি ছিল সোনাম ওয়াংচু। কারণ তাকে সামনে উপস্থাপিত করে যে পরিমাণ ভয়ঙ্কর অরাজকতা সারা দিল্লি জুড়ে চলল, দেশের রাজধানীতে, সেটার দায় কি তাকে নিতে হবে না? তার ওই ধর্ণা থেকেই তো সমস্ত কিছু। এখন তারপরে সেই আন্দোলন হাইজ্যাক হয়ে অভিজিৎ দীপক তিনি কেজরি হওয়ার চেষ্টা করলেন। এবার আসল কেজরি তিনি ভাবলেন যে যা, আমার কর্মসূচি অভিজিৎ দীপক নিয়ে নতুন কেজরি হয়ে নতুন নেতা হয়ে যাবে, তা কি করে হয়, তিনি ঢুকলেন। ওদিকে রাহুল গান্ধী বললেন যে না না এসব হবে না, এ তো আমার আন্দোলন, আমাদের এই ইস্যুটাকে কাজে লাগাতে হবে বলে তিনি চলে আসলেন বিদেশ সফরের পরে। মোমবাতি মিছিল টিছিল বার করলেন রাত্রির বেলা,
অমিত শাহের বাড়ির সামনে ধর্ণা দেওয়ার জন্য তার সমর্থকরা বললেও তিনি বললেন, না না, অমিত শাহের বাড়ির সামনে আমি কেন ধর্ণা দেবো, আমি পারলে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দেবো। উনি নিজেকে তো প্রধানমন্ত্রীর একটা শ্যাডো ট্যাডো মনে করেন আর কি। এই তৎপরবর্তীতে আরো অখিলেশ যাদব, ওদিকে বিহারকে উত্তাল করবার চেষ্টা হলো, আর এদিক থেকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে কেউ ডাকছে না, তিনি নিজেই বলেছেন তিনি নিজে চলে যাবেন, এবং তিনি নিজে নিজে চলে যাচ্ছেন, তিনি নিজে নিজেই চলে যাচ্ছেন। গতকাল আবার তিনি যেতে পারেননি, ওটা এসএফআই, টিআইএফআই এই সমস্ত বাম আন্দোলন ছিল, যদিও তার দুষ্টু ছেলেরা সেই আন্দোলনে হুড় করে বেরিয়ে পড়েছিল শুক্রবারের সিনেমা রিলিজ হয়েছে বলে। এরকম সিচুয়েশনে সোনাম ওয়াংচুর ভিডিওতে নতুন করে তিনি বলছেন কি, যে তিনি নাকি অনশন ভাঙতে চেয়েছিলেন, সমস্ত বিরোধী দলের যত লোকজন আছেন, নেতাটা আসবেন, তাকে অনুরোধ করবেন, সবাই দাঁড়িয়ে থাকবেন, সরকার পক্ষও থাকবে, তাদের সবার হাত থেকে তিনি ফলের রস খেয়ে 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 অনশন ভঙ্গ করবেন। এইটা নাকি তার ইচ্ছা ছিল, এবং সেটা নাকি হতে দেওয়া হয়নি। এটা ছিল সকালের প্রেক্ষিত। এই ছিল গতকাল বিকাল রাত্রির নতুন পার্সপেক্টিভ তৈরির, নতুন সিনেমা না, পুরনো সিনেমাটাই আবার রিলিজ করাতে হবে, এই ছিল প্রডিউসারদের পরিকল্পনা। मगर मैं नहीं चाहता था कि मैं अनशन उनके हाथों तोड़ूं, केंद्रीय मंत्रियों के हाथों। इसीलिए मैंने मांग की कि जो हमारे अलग अलग दलों के, राजनीतिक दलों के सांसद हैं, वो सब जितने आ सकें आएं, और फिर हमारे छात्र नेता सीजेपी के आएं, और लद्दाख के जो नेता लद्दाख से यहाँ आए थे वो आएं, और उन सब के उपस्थिति में मैं अनशन तोड़ूं। अगले दिन मैंने इसके लिए उम्मीद की और आए भी लोग यहाँ पर, मगर अगले दिन सांसद आए कोई 15 से 20, उन्हें किसी को अंदर नहीं आने दिया गया। बाहर गेट पर खड़ा कर 3-3, 4-4 घंटे इंतज़ार करवाया गया। सीजेपी के हमारे छात्राएं आई थी, उनको भी रोक कर रखा गया। लद्दाख के नेताओं को तो पूरा आधा दिन इंतज़ार करवा के शाम को खाली हाथ लौटा दिया गया। इस तरह से उन पर क्रूरता से व्यवहार किया गया। मुझसे, एक आज़ाद नागरिक से, जिसे दिल्ली हाई कोर्ट ने आज़ाद डिक्लेयर किया था, उससे मिलने तक नहीं दिया गया। अब हम इस पर कंटेम्प्ट ऑफ कोर्ट का कार्यवाही शुरू करने की सोच रहे हैं। अगर कोर्ट ने हमें कहा कि हम जहां चाहें जा सकते हैं, मिल सकते हैं, तो किसने और क्यों ऐसे लोगों को रोका है? तो पूरा दिन जो 22 तारीख का था वो इसी में चला गया, और जो केंद्रीय मंत्री थे वो तो आए नहीं, वो अपने मीटिंग्स करते रहे। हाँ, उन्होंने एजेंसीज के ज़रिए मुझसे हम ये मानेंगे, ये नहीं मानेंगे, ये नेगोशिएशन पूरा दिन चलता रहा, अगले दिन तक भी, जिसमें वो इस्तीफ़ा, राज़ीनामा जो धर्मेंद्र प्रधान जी का है, उस पर तो वो टाइम लेना चाहते थे, अभी हम नहीं कह पाते हैं वगैरह वगैरह। कॉम्पनसेशन का उन्हें समस्या नहीं था, पार्लियामेंट में डिस्कशन पे कोई समस्या नहीं थी, मगर जो छात्रों पर कानूनी कार्रवाई नहीं होगी उस पर उन्हें बहुत एतराज़ था। और मैंने कहा इसके बिना मैं अनशन बिल्कुल नहीं तोड़ूंगा। मैं अनशन तोड़ के चला जाऊं और जो छात्र हैं उन पर FIR लगे, सालों साल उन्हें कोर्ट कचहरी में, जेल में, NSA में जाना पड़े। मुझे पता है लद्दाख में 24 सितंबर के बाद लगभग 80 नौजवानों पर क्या क्या गुजरी हैं। मैं नहीं चाहता था कि यही यहाँ के CJP के लीडर्स और छात्रों पर, वॉलंटियर्स पर हो, तो मैं उस पर अड़ा रहा कि इसके बिना मैं बिल्कुल अनशन नहीं तोड़ूंगा, चाहे मैं हफ्ता यहाँ पड़ा रहा। ঠিক সেই পরিকল্পনাটার মধ্যে, বা বলা ভালো ওই আগুনে জল ঢেলে দেওয়া, সেটা কি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 স্টেপ ব্যাকওয়ার্ড ফর দ্য 2 স্টেপ ফরওয়ার্ড, এটা যেমন একটা কথা আছে, নিফট ইন দ্য বার্ড বলে একটা কথা আছে, যেমন অঙ্কুরে বিনাশ, এ দুটোই পাশাপাশি সত্যি। তা আজকে প্রধানমন্ত্রী তিনি তো করেননি,
ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তিনি পদত্যাগ করে দিয়েছেন ভারাক্রান্ত হৃদয়। কিন্তু এই গোটা দেশ জুড়ে ওই নিটকে সামনে রেখে যে দেশ বিরোধী চক্র বা মানে আন্দোলনটা চলছিল, সেটা আর থাকলোই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সোমবার দিন যাওয়ার কোনো মানেই হয় না। আরশোলা পার্টি ধর্মেন্দ্র প্রধানের আন্দোলন, এই পদত্যাগের পরে তারা আন্দোলন তুলে নিয়েছে। তাহলে যেটা যেটা উদ্দেশ্য নিয়ে এই টুকরে টুকরে গ্যাংয়েরা এই অধিবেশন বানচাল করবার উদ্দেশ্যে নেমে পড়েছিল, তার কারণে এই অধিবেশন হচ্ছে তাদের সারা রাজনৈতিক জীবনটাকেই হয়তো অর্থহীন করে দেবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেগুলো আমরা বারবার বলেছি, FCRA ফ্যাকড়া, FCR এর ফ্যাকড়া গুতো। এরপরে নারী শক্তি বিল, বন্দে মাতরম বিল পেশ হয়ে গেছে রাজ্যসভায়। এই সমস্ত কিছু CM and PM এর জেলের পরে যাতে তারা আর CM PM না বা ভোটে না দাঁড়াতে পারে সেই বিল, এই সব কিছু মিলে এই ছিল গলার কাঁটা, এবং সেটা সফল হলো না। আর রাজ্যে আর কেন্দ্রে দুটোতেই একই সরকার, আর তাদের পরিকল্পনা কিন্তু নেশন ফার্স্ট। তা দেশ বিরোধী কাজ যারা করেছো বাপু, ওই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন এখানে বলেছেন, ওখানেও সেই একই ব্যাপার, সেটা ভুলে গেলে চলবে না। এখানে যেমন পুলিশ আছে, দিল্লিতেও দিল্লি পুলিশ আছে, সবটাই ডিটেক্টেড কারা কারা এই কাজের মধ্যে ছিল। এবার সামনে সোমবার সুন্দরভাবে অধিবেশন চলাটা খুব দরকার। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন, একটু সাবস্ক্রাইব করবেন, সকলকে অনুরোধ জানাই। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, হাত খুলে আপনাদের মতামত জানান এবং সেটাকে শেয়ার করুন। আর একটু নোটিফিকেশনটা অন রাখুন, যাতে সব এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনে ঢুকতে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে, অনেক তথ্যবহুল এপিসোড নিয়ে ফিরে আসবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, নমস্কার।